সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। ঈদের অনুষ্ঠানমালা চলার কারণে গত 7 দিন এই অনুষ্ঠান প্রচার বন্ধ ছিল। 7 দিন পর ঈদের ছুটির পর এবং আজকেই প্রথম আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের পর্দায় ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা আজকে আলোচনা করব ঈদের ছুটির সময় বড় বড় অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং ঈদ যাত্রায় এই দুর্ঘটনা কেন ঘটছে, প্রতিকার কি, আমরা এই ঈদ যাত্রা বা অন্যান্য সময় সড়ক নিরাপদ করতে কি করণীয়, এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন অ্যাডিশনাল আইজিপি এবং হাইওয়ে পুলিশের প্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটি শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশ কারো মুখাপেক্ষী হবে না বলেছেন প্রধানমন্ত্রী। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসেছে, এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে। আজ তাপপ্রবাহ 46 জেলায়, কোথাও মাঝারি কোথাও তীব্র। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের হাসপাতালগুলোতে হঠাৎ জ্বর ঠান্ডার রোগী বেড়েছে, শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত। তাপমাত্রার তারতম্যকে কারণ বলছে বিশেষজ্ঞরা। সৌরবিদ্যুৎ প্রকল্পকে কৃষি বান্ধব করবে সরকার। অনাবাদি জমি ও চরে বসবে সোলার প্যানেল, নিচে হবে মাছ ও শাকসবজি চাষ। এবং 50 বছরের বাংলাদেশ নিয়ে সিপিডির উদ্যোগী বই প্রকাশিত। দৃশ্যমান উন্নয়ন হলেও বেড়েছে দুর্নীতি, বৈষম্য, হয়নি কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক উন্নয়ন। শিরোনামগুলো দেখছিলাম। ঈদের ছুটির যাত্রাপথে দুঃখ হলো যে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এবার আমরা এই দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে বৈশাখী টেলিভিশনে, সেই প্রতিবেদনটি একটু দেখতে চাই। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা এটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রাইভেট কার ও অটোরিকশা সহ কয়েকটি গাড়ি টোল দেওয়ার অপেক্ষায় ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় 11 জন, যার একটি প্রাইভেট কারে ছিল 7 জন। দুমড়ে মুচড়ে যায় একটি অটোরিকশা, তাতে থাকা 4 জন যাত্রী মারা যায়। দুর্ঘটনায় আরও কয়েকটি যানবাহনের বেশ কয়েকজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে 3 জনের মৃত্যু হয়। আমরা আমি তলে পড়ে গেছি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন। অনেকেরই জীবনহানির সংখ্যা করতেছি আমরা। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে 4 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা এবং যারা পঙ্গুত্ব বরণ করবেন তাদেরকে 3 লক্ষ টাকা এবং যারা এই মুহূর্তে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। নওগাঁর ইয়াদ আলী মোড় এলাকাতেও 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। আহত হয়েছে তাদের সন্তানসহ আরও 2 জন। গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক সিএনজি চালক। মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত 14 জনের দাফন সম্পন্ন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পপি বেগম নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 15 জনে। প্রিয়জনকে হারিয়ে কান্না থামছে না নিহতদের স্বজনদের। এবার ঈদুল ফিতরের আগের 7 দিন থেকে মঙ্গলবার পর্যন্ত 12 দিনে সড়কে 350টি দুর্ঘটনায় অন্তত 260 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 544 জন আহত হয়েছে। শিরোনামটি দেখছিলাম, এর পরেও দুর্ঘটনা হয়েছে এবং মারা গেছে। এবং এই মৃত্যুগুলো মানুষের অপূরণীয় ক্ষতি যেমন হয়, তেমনি উৎসব আনন্দের মধ্যে কষ্টেরও কারণ হয়।
12 দিনে মৃত্যুর যে তথ্য দেখলাম প্রায় 300 জন মারা গেছে। ঈদের 12 দিনের এই দুর্ঘটনায় যে প্রাণগুলো গেল, সড়ক যোগাযোগের আমাদের অনেক উন্নত হয়েছে। অধ্যাপক খাদিউজ্জামান, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। অনেক সড়ক যোগাযোগ অনেক উন্নত হয়েছে। 2 লেনের সড়ক 4 লেন হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, দুপাশের সার্ভিস রোড হয়েছে। তারপরও এ ধরনের দুর্ঘটনাগুলো কমছে না কেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে সহ-আলোচক আছেন, শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি বলবো যে আসলে সড়ক দুর্ঘটনার একটা জটিল অঙ্ক। শুধুমাত্র অবকাঠামো দিয়ে আপনি দুর্ঘটনা কমিয়ে ফেলবেন, এই ধারণাটা সঠিক না। আমি যেভাবে দেখছি যে আমাদের নীতি নির্ধারক যারা আছেন অনেকে আত্মতুষ্টিতে ভুগছে, যে আমরা সড়ক তো 4 লেন করে ফেললাম, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার। দুর্ঘটনার কমানোর জন্য অন্যান্য যে অনুষঙ্গগুলি আছে, বিশেষ করে সড়কে আমরা যেটা বলি সুশাসন এবং সড়কে যে শৃঙ্খলা ফেরানোর যে বিষয়টা, গুড গভর্নেন্স, সেটার দরকার নাই। এই ধারণা যদি তৈরি হয়, দুর্ঘটনার যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা আপনি কখনোই কমাতে পারবেন না। আমাদের সড়কে আপনি দেখেন 2021 সালে সরকারের উচ্চমহল থেকে আমি বলবো বলা হলো যে আনফিট গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। সে সময় আমাদের 2019-এর প্রথম দিকে প্রায় আপনার 4.5 লক্ষ আনফিট ভেহিকেল ছিল। 2022-এ এই যে ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা দেওয়ার 1 বছরের মাথায় আমরা দেখলাম আরও 70,000 আনফিট ভেহিকেল যুক্ত হয়ে গেছে। এবং গতকাল বিআরটি-এর যে তথ্য, সেখানে 6 লক্ষ পেরিয়ে গেছে। তা আপনি একদিকে বলছেন যে আনফিট গাড়ি নিয়ন্ত্রণ করবেন, অন্যদিকে আনফিট গাড়ির সংখ্যা বাড়ছে। তো এই যে লক্কর চক্কর বাসগুলি সড়কে যখন নামবে, তাদের ফিটনেস নাই। আমি তো বলবো চালকেরও আসলে ফিটনেস নাই। যে যানবাহনের ফিটনেস থাকে না, চালকও সে ফিটনেস থাকবে না। একজন চালক সে যদি দক্ষ হয়, স্মার্ট হয়, সে আনফিট গাড়ি নিয়ে সড়কে নামবে না। কেন, সড়কে দুর্ঘটনা হলে শুধু যে যাত্রী মরে বা পথচারী মারা যায় তা না, চালকও কিন্তু মারা যাচ্ছে। তো আনফিট গাড়ির সাথে আপনার আনফিট চালক নামছে। আর একটা ভয়াবহ তথ্য আপনি দেখেন যে আমাদের যে নিবন্ধিত যে আমাদের বাস, মিনি বাস আছে, তার মধ্যে দেখেন প্রায় বলা হচ্ছে 50%ই তার নাকি লাইফ টাইম শেষ হয়ে গেছে। ট্রাকগুলি দেখেন 35,000 বলা হচ্ছে তাদের লাইফ টাইম শেষ হয়ে গেছে। এই যে লাইফ টাইম শেষ হয়ে গেছে, সরকার 2010 সাল থেকে বারবার চেষ্টা করছে এই ধরনের ইকোনমিক লাইফ যে শেষ হয়ে গেছে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু আমরা বারবার দেখছি যে ওই ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু ঘোষণা থেকে আবার ব্যাকট্র্যাক করে ফিরে আসছে। তা আপনি যদি আনফিট গাড়ি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি যদি ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, এই যানবাহনগুলি যদি সড়কে চলতে থাকে, এমনকি আমি জানি না পৃথিবীর কোনো দেশে এই নজির আছে কি না যে বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। বিআরটি-এর নিবন্ধিত যানবাহন প্রায় 60 লক্ষ। আর আপনার এই যে অবৈধ যানবাহন, 3 হুইলার, ইজি বাইক, নসিমন, করিমন, স্থানীয় যে যানবাহনগুলি আছে, তার সংখ্যা তো কেউ সঠিকভাবে না বলতে পারলেও হিসাব বলছে প্রায় 50-60 লক্ষ পেরিয়ে গেছে। এই যে অবৈধ যানবাহন, তার চালকও অবৈধ, তাদের ফিটনেস লাগে না, তাদের নিবন্ধন লাগে না, চালকের ড্রাইভিং লাইসেন্স লাগে না, তারা কিন্তু রুট পারমিটও লাগে না, রুট পারমিটও লাগে না, মানে সব রোডেই চলে যাচ্ছে, এটা হাইওয়েতেও অনেকটা চলছে। মামাবাড়ির আবদার। পৃথিবীর কোনো দেশে এইভাবে যানবাহন মহাসড়কে চলতে পারে বা সড়কে চলতে পারে, এটা নজির আমার অন্তত জানা নাই। তো আপনি একদিকে সড়ক যেটা বলছেন, আপনি সড়ক আপনি বানাচ্ছেন যে দ্রুত গতির জন্য, আমরা সড়ক চওড়া করছি, মসৃণ করছি, তকতকে ঝকঝকে করছি যেন আমি গতি বাড়াতে পারি। অন্যদিকে আবার এই ধীরগতি যানবাহন আপনি মহাসড়কে তুলে আনছেন এবং অনেকটা আমি বলবো পরিকল্পিতভাবেই আপনি মহাসড়ক তৈরি করছেন। আরএসডি, এলজিডি আবার করছে কি, শাখা সড়ক তৈরি করছে, শর্ট সার্কিট করে দিচ্ছে, এই অনেকটা পরিকল্পিতভাবে এই ধরনের যানবাহনকে মহাসড়কে তুলে দিচ্ছে। তাহলে এই যে গতির তারতম্য, একদিকে ভারী যানবাহন দ্রুত গতিতে, অন্যদিকে ধীর গতির হালকা যানবাহন যখন থাকবে, সড়কে তো রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। এই রক্তক্ষরণগুলি আমরা দেখছি। যেখানে মহাসড়ক বানাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, যেটা আমি বলছিলাম, সেখানে অন্য এক মন্ত্রণালয় সমন্বয়হীনতার কি এক চরম দৃষ্টান্ত। তারা বলছে ইজি বাইক, ইলেকট্রিক ভেহিকেল, এটা নাকি বাংলার টেসলা। তো আপনার বাংলার টেসলা আপনি আখ্যায়িত করছেন, আপনি আখ্যায়িত করে এটা মহাসড়ক সড়কে তুলবেন, যখন রক্তক্ষরণ হবে সেটা কিন্তু সড়ক মহাসড়ক বিভাগে তাদেরকে দায় নিতে হচ্ছে যে তুমি রোড ডিজাইন করেছো, সেখানে হয়তো বা কোনো সমস্যা আছে, অথবা পুলিশ আছে, বলা হচ্ছে যে তোমরা হয়তো বা এই ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছো না। কিন্তু এই যে সমন্বয়হীনতা, নীতির যে একটা ব্যাপার থাকে, যে নীতি আপনি শুধু অবকাঠামো না, এর সাথে আপনার লাগবে নীতির পরিবর্তন, লাগবে ব্যবস্থাপনা, সেখানেও আমার কাজ করতে হবে। এই জায়গাগুলো আনফিট গাড়ি বা আনফিট চালক, লাইসেন্স না থাকা, আইন না মানা, এই বিষয়গুলো দেখবার তো দায়িত্ব বিআরটিএ, হাইওয়ে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য সংস্থাগুলো। তা আমরা একটা দুর্ঘটনা ঘটলেই, যেমন গত 2 দিনে ফরিদপুরে এবং ঝালকাঠিতে যে দুর্ঘটনাগুলো ঘটলো, এবং দুর্ঘটনা ঘটার পরে কি আমাদের রিপোর্ট
যেটা আসলো গণমাধ্যমে খবর হলো যে ওই গাড়ির ফিটনেস ছিল না, চালক আইন মানে না ইত্যাদি। দুর্ঘটনা ঘটলে মোটা দাগে এই কারণগুলোই সামনে চলে আসে, কিন্তু এগুলো দেখভালের যে কর্তৃপক্ষ বিআরটিএ এবং পুলিশ, বিশেষ করে হাইওয়ে পুলিশ তো এই মহাসড়কগুলোর সড়ক শৃঙ্খলা ফেরানোর কাজ করে। আপনি কি এই পুলিশের দায়িত্বে কোনো বা তদারকিতে কোনো দুর্বলতা দেখেন কিনা? না, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু ঈদের ছুটির যাত্রাপথে দুঃখ, এরকম একটি ক্যাপশনে আপনার অনুষ্ঠান আজকে পরিচালিত হচ্ছে, সুতরাং ঈদের যাত্রা বিষয়ে আমি প্রথমে একটু বলতে চাই যে ঈদের সময় আমরা বাংলাদেশে 2টা ঈদে, এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, আমাদের বলতে পারেন যে একটা সংস্কৃতি, আমাদের ভালো লাগা ভালোবাসা। ঈদের সময় আমরা অলমোস্ট সবাই ঢাকা থেকে আমাদের স্বজনের কাছে, আমাদের দূর দূরান্তে মফস্বলে আমরা যাই, তাদের সাথে ঈদ করি। এবং এইটা বিষয়কে মাথায় রেখে আমাদের সরকার কিন্তু সবসময় গুরুত্ব আরোপ করে থাকে এইখানে জনকল্যাণ এবং জনস্বার্থ নিশ্চিতকল্পে যাতে স্বাচ্ছন্দ্যময় নিরাপদ একটি ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। এবং সেই লক্ষ্যে কিন্তু দেখবেন যে অনেকগুলো উদ্যোগ আমরা নিই সবসময়। আমাদের মন্ত্রণালয় থেকে নানা ধরনের সমন্বয় মিটিংগুলো হয়, আমাদের পুলিশ হেডকোয়ার্টার মাননীয় আইজিপি মহোদয় করেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করেন, হাইওয়ে পুলিশ থেকে আমরা করি। এভাবে আমাদের যত অংশীজন আছে সরকারি বেসরকারি পরিবহন সেক্টরে, সবার সাথে কিন্তু একটা সমন্বিত পরিকল্পনায় আমরা প্রস্তুতি গ্রহণ করি। এবং এবার কিন্তু সেই প্রস্তুতিটা আমরা ভালো নিয়েছি। এবং দেখবেন যে ঈদ পর্যন্ত আপনাদের গণমাধ্যমগুলোই, আপনাদের টেলিভিশন, সকল টেলিভিশন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কিন্তু তারা ভূয়সী প্রশংসা করেছে যে এবার ঈদ যাত্রা সত্যি স্বস্তিদায়ক হয়েছে এবং যানজটমুক্ত হয়েছে এবং মানুষ সহজেই নিরাপদে তার ঘরে ফিরে গেছে। আমরা কিন্তু ঈদ যাত্রার সময় এবং প্রস্তুতি পর্বেই কিন্তু আমরা বলছিলাম যে আমরা দেখি যে প্রত্যেকবারের একটা অভিজ্ঞতা রয়েছে যে ঈদ শেষে ফিরতি যাত্রার সময় আমাদের সড়কগুলো যখন অপেক্ষাকৃত থাকে, একটু ফাঁকা থাকে এবং ঈদ ফিরতি যাত্রায় কিন্তু আমরা যেভাবে ঈদ যাত্রার সময় কয়েকদিনের ব্যবধানে 2-1 দিনের মধ্যেই সবাই আমরা চলে যাই, সেখানে যে সমাবেশটা ঘটে, সমাগমটা ঘটে বা যে গাড়ির যে একটু স্লো থাকে, গতি থাকে, সেইগুলো কিন্তু ঈদের পরে ফিরতি যাত্রার সময় কিন্তু আমরা ধীরে ধীরে আসি, ফলে এই ধরনের জট থাকে না। এবং তখনই কিন্তু আমাদের দেখা যায় যে বেপরোয়া গাড়ি চালানোর একটা প্রবণতা, ওভার স্পিড করার একটা প্রবণতা, এভাবে কিন্তু আমরা দেখি। সেই কারণে আমরা কিন্তু এবারেও সতর্ক ছিলাম এবং ঈদের আগের দিন থেকেই কিন্তু আমরা বিশেষ করে মহাসড়কে আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু এই যাতে কোনো ধরনের ওভার স্পিড না হতে পারে তার জন্য আমাদের স্পিড গান নিয়ে হাইওয়ে পুলিশ কিন্তু কর্তব্য ছিল। এবং হিউজ সংখ্যক আমরা যাদেরকে পাচ্ছি এই ধরনের ভায়োলেশনে, যারা ওভার স্পিড করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং জেলা পুলিশ অন্যরাও নিচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই ঠিক ছিল, কিন্তু ঈদের পরেও 2-3 দিন ঠিক ছিল। কিন্তু গত পরশুদিন এবং গতকালকে 2টি বড় ধরনের দুর্ঘটনা করেছে, আমি আপনার সাথে একমত। একটা ফরিদপুরে, একটা ঝালকাঠিতে। ফরিদপুরে আমরা দেখেছি যে আমরা যেটাকে প্রতিহত করার জন্য এবং আইনগত ব্যবস্থা নিয়ে যে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলাম যে অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রা, কোনো খালি ট্রাকে, কোনো ধরনের পিক আপে বা পণ্যবাহী যানবাহনের উপরে উঠে যেন এরকম অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় কেউ সামিল না হয়। এবং আপনি লক্ষ্য করেছে যে ঈদের আগে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে একটা ক্যাম্পেইন করেছি এবং প্রচুর আইনগত ব্যবস্থাও নিয়েছি। এবং আমরা দেখবেন যে একটা টেলিভিশনে আমরা কিন্তু বিজ্ঞাপনও দিয়েছি যে ঠিক এই ধরনের এই যানবাহনে কোনোভাবেই যেন আমরা ঈদ যাত্রায় সামিল নয় এবং সাথে সাথে কী ধরনের বিপজ্জনক হতে পারে, ভয়াবহ হতে পারে তার চিত্র তুলে ধরে কিন্তু আমরা দিয়েছি। কিন্তু আমরা দেখলাম যে সেই একই এটা ফরিদপুর শহরের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এভাবে একটি পিক আপ বা একটি মিনি ট্রাকে করে কিন্তু সাধারণ মানুষ তারা জেলা শহরে আসছিল এবং সেইখানেই কিন্তু এই একটি বাসের সাথে দুর্ঘটনা ঘটে এবং খুবই অনভিপ্রেত এবং দুঃখজনক যে অকালে এই জীবনগুলো ছড়ে গেছে। আরেকটি দুর্ঘটনা আপনার ঝালকাঠিতে ঘটেছে, সেখানেও আমরা যে চিত্রটা আপনি দেখিয়েছেন, যদি অন্য তদন্তের মাধ্যমে সবগুলো হয়তো বেরিয়ে আসবে কেন কী কারণে দুর্ঘটনা হয়েছে, সেই প্রফেশনাল তদন্তগুলো হবে, কিন্তু এমনি সাধারণ চিত্র দেখলে সাধারণ মানুষের সাথে আমরাও দেখি যে এটি কোনো দুর্ঘটনা নাই, জাস্ট একটা গাড়ি কতগুলো গাড়িকে মেরে দিয়ে চলে গেল। তো এই যে জায়গাগুলোতে সেখানে দুর্ঘটনার কারণ সম্পর্কে আমরা জানি যে সবচেয়ে একটা জিনিস শাহাবুদ্দিন খান, একটা জিনিস হলো সেটা আপনারা যে প্রস্তুতি নিয়েছেন, যেটা বা ঈদের ছুটির আগে, ঈদের সময়, ঈদের পরে সড়কে ঠিক আছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বছর জুড়ে সব সময়ের জন্য যে
এই শৃঙ্খলাটা জি রাখার জন্য তো অনেকগুলো হয়তো কর্তৃপক্ষ অনেকগুলো থাকে, তার মধ্যে হাইওয়ে হাইওয়ে পুলিশও পুলিশ একটা। এই যে গাড়িটার যে ফিটনেস নেই বা এই চালকের লাইসেন্স নেই, এতে দুর্ঘটনার পরে আমরা জানি, আগে কেন না, এটা আগেও থামানো আমরা যায়? জানি, কারণ হলো আপনাকে থামানো বলি, যায় না কেন? আপনাকে বলি সেটা হলো যে আমরা যেমন গত বছরের যদি একটা উদাহরণ দিই, একটা পরিসংখ্যান দিই, গত বছর বিভিন্ন ধরনের এই আমাদের সড়ক পরিবহনের আইনের ব্যত্যয় ঘটানোর জন্য, ভায়োলেশনের জন্য আমরা কিন্তু শুধু হাইওয়ে পুলিশ আমরা 2 লক্ষের উপরে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, প্রসিকিউশন দিয়েছি 2 লক্ষের উপরে। এবং সেখানে এই ধরনের 3 হুইলারের জন্য 66,000, এবং এই যে বিভিন্ন এই যে ইয়ে লক্কর ঝক্কর বা মেয়াদ উত্তীর্ণ গাড়ি, এগুলো আমরা আটক করেছি বহু সংখ্যক। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি আমরা অসংখ্য আটক করেছি, অন্তত 10,000 গাড়ির আমরা প্রসিকিউশন দিয়েছি। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের কাজটি আমরা করে যাচ্ছি। আর হাইওয়ে পুলিশ তো জানেন যে আমরা যে আমাদের সড়ক আছে, আমরা যেটা গেলে হাইওয়ে যেটাকে বলি, মহাসড়ক যেটা বলি, সেটা কিন্তু 22,000 কিলোমিটারের মতো আছে আমরা রোডস অ্যান্ড হাইওয়ের হিসাব অনুসারে। তার মধ্যে সমগ্র বাংলাদেশে এটা আঞ্চলিক মহাসড়ক এবং আমাদের জাতীয় মহাসড়ক মিলে এই পুরাটার উপরেই হাইওয়ে পুলিশ কাজ করার কথা। কিন্তু আমরা হাইওয়ে পুলিশ আমাদের জনবল এবং আমাদের সামর্থ্য অনুযায়ী মাত্র 3,000 কিলোমিটারের উপরে কিন্তু কাজ করি আমরা। আর বাকি কিন্তু আমাদের ট্র্যাডিশনালি মেট্রোপলিটন পুলিশ এবং মহাসড়কের বাকি 19,000 কিলোমিটার মহাসড়ক কিন্তু আমাদের জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলার কাজ, নিরাপত্তার কাজ বা ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করে থাকে। তো আমরা যে অংশের উপর করি সেইটুকুর উপর আপনি এই রকম শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিয়েছি এবং এটা চলমান আছে এবং আমরা এখন আরও শক্তিশালী করেছি, নানানভাবে করেছি। কিন্তু যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো যে এই মহাসড়কে যেটা আমাদের সহচালক বলছিলেন যে শুধুমাত্র পিউনিটিভ মেজার, শাস্তিমূলক ব্যবস্থা দিয়েই বা এনফোর্সমেন্ট দিয়েই কিন্তু সম্পূর্ণ শৃঙ্খলা এবং নিরাপদ করা যায় না। এর অনেকগুলো অংশীজন রয়েছে, সরকারি বেসরকারি রয়েছে। সবচেয়ে বড় অংশীজন আমাদের পরিবহন সেক্টরের মালিক শ্রমিক এবং সবচেয়ে বড় যে মানুষটি যার হাতে স্টিয়ারিং থাকে সেই চালক ভাইয়েরা। তো সবার মধ্যেই তো একটা সংবেদনশীল মন দরকার, একটি দক্ষতা দরকার এবং সতর্কতা, এবং বিশেষ করে সড়ক পরিবহনের যে শৃঙ্খলাগুলো রয়েছে, যে নিয়মগুলো আছে, পরিবহনের যে সেফ ড্রাইভিংয়ের যে রুলসগুলো আছে, সেগুলো মেনে চলে যদি আমরা চালাই তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো কমে আসে। এবং এই দুর্ঘটনা দেখবেন সেখানে কিন্তু আমরা এই ধরনের আচরণ আমরা দেখি না। ডক্টর হাদিউজ্জামান, এই যেই বিষয়টি বললেন যে শাহাবুদ্দিন খান, যে দক্ষতা, চালকের প্রশিক্ষণ এবং সবার তাদের বড় অংশীজন যারা পরিবহন মালিক শ্রমিক এই যে আপনি একটি তথ্য দিয়েছেন 6 লক্ষের ওপর যানবাহনের ফিটনেস নেই, কিন্তু এগুলো চলছে। এইটা বন্ধ করা কি মানে বিআরটিএ বা পুলিশ বা আইন শৃঙ্খলা সরকারের জন্য খুবই কঠিন কাজ? করলে কি হবে, করা যায় না কেন? একেবারেই আসলে কঠিন কোনো ব্যাপার না, কারণ আমাদের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় পিউনিটিভ মেজার কি হবে, দণ্ড কি হবে, জেল জরিমানার কথা, এমনকি আমরা দোষসূচক পয়েন্ট যেগুলো বলি, কোথায় কাটবেন না, কোথায় কি করবেন, সবই বলা আছে। বিষয়টা হলো যে আমাদের আসলে মালিক শ্রমিক সংগঠন, আমি যেভাবে দেখি, তাদের আসলে এখন একটা ধারণা হয়েছে যে আসলে ফিটনেস ছাড়াই তো চলা যায়, একটা ধারণা তাদের হয়ে গেছে, বিভিন্নভাবে ম্যানেজ করে কিন্তু তারা চলছে। তো তারা আসলে প্রয়োজনীয়তা অনুভব করে না। অনেক সময় কিন্তু আপনি জানেন যে ফিটনেস সঠিক সময় না করার জন্য যে ফাইন বা জরিমানা, সেটাও সরকার মকুব করে দিয়েছে, তারপরেও তারা ফিটনেস যে করতে হবে উৎসাহিত হচ্ছে না। তো আমি যেভাবে দেখছি আসলে এখানে আসলে আপনার ব্যাকট্র্যাক করার বা দুর্বলতার হওয়ার কোনো সুযোগ নাই, অসহায়ত্ব প্রকাশ করার কোনো সুযোগ নাই। যেহেতু ফিটনেস নাই তার মানে হচ্ছে যে আপনার এটা সড়কে নামতে পারবে না, এখানে একেবারে জিরো টলারেন্স, কোনো সুযোগ নাই। এবং যে যানবাহনগুলোর আসলে অর্থনৈতিক লাইফ বা ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, সেই যানবাহনগুলো আসলে আপনার এটা স্ক্র্যাপ নীতিমালা করে এটা স্ক্র্যাপ করে দিতে হবে। পুরো বিশ্বে কিন্তু এই একই নিয়মে চলছে, আমরা তো বাইরে কিছু না। যখন আপনি আসলে আমাদের পরিবহন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে সেখানে কি এই স্ক্র্যাপ নীতিমালা আছে কিছু? আমাদের এখনো স্ক্র্যাপ নীতিমালাটা আসলে তৈরি হয়নি। কারণ আমি একটু বলি যে আপনার ইকোনমিক লাইফ এটাই তো আমরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারছি না। গত বছর আপনি নিশ্চয়ই মনে আছে যে আমাদের বাসের জন্য 20 বছর এবং ট্রাকের জন্য 25 বছর নির্ধারণ করে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। 3 মাস পরে এটা আবার স্থগিত করা হয়েছে এবং আপনি বুঝতেই পারছেন যে কোন এক পক্ষের চাপের পরেই কিন্তু এটা স্থগিত পরিবহন আইনের বিধিমালা তো স্থগিত করতে হয়েছে। আপনার শুধু আইন না, এই আইনটাকে যেভাবে আসলে আমি বলবো যে পোস্টমর্টেম করা হয়েছে, যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, এই আইনের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটাই কিন্তু এখন আমি বলবো অনেকাংশে কমে গেছে। আপনি দেখেন এটা আমি যেভাবে দেখছি, দেখেন
যে আমাদের ভেহিকেল যে মডিফিকেশন এটা একটা ভয়াবহ জিনিস। আপনি যখনই মডিফিকেশন করতে যাবেন, চড়া করবেন, আপনার হাইওয়ে বলেন, সড়কে দুর্ঘটনা ঘটবে। এই যে ভেহিকেল মডিফিকেশন বা ওভারলোডিং করার জন্য যে শাস্তি, এই শাস্তিগুলো কমাতে হলো কেন? এটা তো জেনে বুঝে আপনি করছেন। এমনকি এখানে অনেকগুলি নন বেলেবল যে ধারাগুলি ছিল সেটা এখন বেলেবল করা হয়েছে। এবং আপনার মারাত্মক আহত এবং নিহত হলে যে আমার ক্ষতিপূরণ ছিল, সেখানে মারাত্মক আহত শব্দটাই ফেলে দেওয়া হয়েছে। মানে যে এখানে রবীন্দ্রনাথের ওই কবি মানে একটা গল্পই মনে করছে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, এরকম একটা অবস্থা। আপনি মরিয়া প্রমাণ করিতে হবে যে আপনি 5 লক্ষ টাকা পাবেন। কিছুর আগে আপনার নিউজে আমি দেখছিলাম 5 লক্ষ টাকার কথা বলা হচ্ছে। আচ্ছা, মানুষের জীবন কি 5 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ? তা আমরা ক্ষতিপূরণ চাই, কিন্তু তার মানে এই না যে মানুষ মরবে আর ক্ষতিপূরণ আমরা দিতে থাকবো, জিনিসটা তা না। বরং দুর্ঘটনা কমাতে হবে, কমানোর জন্য যা যা করার তাই করতে হবে। এখানে অনেক স্টেক হোল্ডার আছে, যার যার দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন করে, দেখবেন যে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। অনেক ধন্যবাদ হাদিউজ্জামান। আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর শাহাবুদ্দিন খান আপনার কাছে আসবো, কারণ ডক্টর হাদিউজ্জামান কয়েকটি বিষয় নিয়ে এসেছে যে বড় অংশীজন যারা পরিবহন মালিক এবং এই যে লক্ষ লক্ষ যানবাহন চলছে, শব্দটি ব্যবহার করেছে ম্যানেজ করে, এই প্রসঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিভঙ্গি কী সেটা আপনার কাছে জানবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম ঈদের ছুটির দুঃখ, যাত্রাপথে দুর্ঘটনা। আমি শাহাবুদ্দিন খান একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে। ডক্টর হাদিউজ্জামান যেটি বলেছেন যে বড় অংশীজন হলো পরিবহন মালিকরা এবং সড়কে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর বড় অন্তরায়ও তাদের দিকেই ইঙ্গিত করা হয়। এই যে 6 লক্ষ, সোয়া 6 লক্ষ যানবাহন ফিটনেস নাই, কিন্তু চলছে। আপনার হাতে আইন আছে, আপনার উপর দায়িত্ব আছে যে ফিটনেসবিহীন যানবাহন চলবে না। আপনি ধরতে পারছেন না কেন? এবং একটি শব্দ বলেছে যে তারা চলছে ম্যানেজ করে। এই ম্যানেজ করা জবাব আপনার কাছে কি? না, আপনাকে ধন্যবাদ। আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। যেমন ধরুন, আমি শুধু মহাসড়কে হাইওয়ে পুলিশ যে 3000 কিলোমিটারে কাজ করে, সেইখানে আমার আইন প্রয়োগের একটি ধারা বা আমাদের তীব্রতা বা আমাদের যে ক্রমান্বয়ে যে আমরা শক্তিশালীভাবে আইন প্রয়োগ করছি, সেটি একটি উদাহরণ দিই। যেমন 2022 সালে আমরা বিভিন্ন ধরনের ব্যত্যয়ের জন্য এরকম ফিটনেসবিহীন অথবা অন্য কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়া বেপরোয়া চালানো, এই সমস্ত নানা ধরনের যে ব্যত্যয়গুলো বা ভায়োলেশনগুলো হয় ট্রাফিক রুলসের, সেগুলোর ক্ষেত্রে আমরা 1,40,000 আমরা প্রসিকিউশন দিয়েছিলাম 2022 সালে। 2023 সালে আমি 2 লক্ষের উপরে কিন্তু প্রসিকিউশন দিয়েছি। তার মানে আমরা আইন প্রয়োগের তীব্রতা আমরা কিন্তু বাড়িয়েছি। আমি 2022 সালে আমার এই জরিমানা পারপাসে আমার মহাসড়কে হাইওয়ে পুলিশ যেটা করেছিল, তাতে 38 কোটি টাকা আমরা সরকারি রাজস্ব আদায় হয়েছিল জরিমানা পারপাসে। আমরা 2023 সালে কিন্তু 68 কোটি টাকা আমরা সরকারি রাজস্ব হিসাবে জরিমানা আকারে আমরা জমা দিয়েছি। তার মানে আমাদের তরফ থেকে কিন্তু আমি এই পরিসংখ্যান দিয়ে একটা প্রচেষ্টা আছে যে আমরা আমাদের কঠোরতা, আইন প্রয়োগের কঠোরতা কিন্তু আমরা বাড়িয়েছি। কিন্তু এটি বলতে পারেন যে এটি কি যথেষ্ট হয়েছে কিনা? হ্যাঁ, আমি বলবো যে না, এটি যথেষ্ট হয়নি। আমরা বড় বড় দেশের উদাহরণ দিই যেখানে সড়ক শৃঙ্খলা খুব ভালো আমরা দেখে আসে, প্রশংসা করি। সিঙ্গাপুরের কথা বলি আমরা, মধ্যপ্রাচ্যে দুবাইয়ের কথা বলি আমরা, ইউরোপ আমেরিকার কথা বলি। সেখানে এই সড়ক শৃঙ্খলা নিরাপত্তাটা কীভাবে নিশ্চিত হয়েছে? দুইটাই প্রয়োজন। একটা যেমন এনফোর্সমেন্ট, আরেকটি হলো সচেতনতা, দায়িত্বশীল ভূমিকা যার যেখানে আছে। তো সচেতনার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ব্যাপক ঘাটতি। আইন মান্যতার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এখনও আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারিনি। আবার আইন মান্যতার সংস্কৃতি গড়ে উঠবে তখনই যখন আমরা আইন প্রয়োগের কঠোরতা ওই দেশগুলোর মতো আরও তীব্র করতে পারবো। আমরা সেই লক্ষ্যেই কিন্তু আমাদের পরিকল্পনা নিয়েছি, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এখানে আরও আমাদের অনেক কিছু করা আছে, সেগুলো আমরা আমাদের পরিকল্পনায় আছে এবং সেগুলো ধীরে ধীরে আমরা করব। 2024 সালে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রার আগামী 5 বছর সরকারের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট সড়ক, স্মার্ট যানবাহন, স্মার্ট চালক, স্মার্ট পুলিশ,
এই ডেফিনেটলি উপযুক্ততা কি আছে? ডেফিনেটলি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের যে রূপকল্প সামনে রয়েছে 2041 সাল নাগাদ উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত, আমরা সেই লক্ষ্যে সবাই উন্নয়নের মহাসড়কে আছি, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং সেখানে পৌঁছতে হলে আপনি ঠিকই বলেছেন যে কানেক্টিভিটির আজকে যে গুরুত্ব, এই আমাদের দেশের উপর দিয়ে অনেকগুলো সড়ক মহাসড়ক আন্তর্জাতিক মানের, তারা আমাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি করবে। এবং যে ইকোনমিক জোনগুলো হয়েছে, নতুন নতুন বন্দর হচ্ছে, এই যে আমাদের যানবাহনের কিন্তু আরও গতি বাড়বে এবং আরও চলাচল বাড়বে এবং তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেইখানে কিন্তু বাংলাদেশ পুলিশ এর পরিকল্পনা আছে, স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমেই কিন্তু এই সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমাদের অংশীজন সহ আমরা যারা এটা নিয়ে কাজ করি, আমাদের আরও অনেক কিছু করণীয় আছে এবং সেইখানে আমরা প্রযুক্তির ব্যবহারটা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এবং সরকারও সেভাবে দিচ্ছে। ইতিমধ্যে জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণভাবে কিন্তু সিসি ক্যামেরার আওতায় এনে একটা কমপ্লিট ইন্টারনেট বেসড একটা সফটওয়্যার সলিউশনের মধ্যে আনা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক উপকার পাবো। আমাদের যেখানে যেখানে যানজট থাকে সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের তরফ থেকে, হাই পুলিশের তরফ থেকে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। আমাদের হাইওয়ে পুলিশ তার সমস্ত কর্মকাণ্ড কিন্তু বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু একটা ইন্টারনেট বেসড একটা সফটওয়্যার সলিউশনে আনা হয়েছে, যেটা আমরা রিয়েল টাইম কিন্তু মনিটর করতে পারি আমাদের কন্ট্রোল রুম থেকে। এবং আমাদের অফিসাররাও কিন্তু দেখতে পারে, তাদের মোবাইল ফোন থেকে, তাদের যে কোনো ডিভাইস থেকে দেখতে পারে। আমরা দেখেন যে এবারে যানজট নিরসনে এবং ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতকল্পে কিন্তু আমরা ঈদের সময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু ড্রোন ক্যামেরা পর্যন্ত ব্যবহার করেছি, সেগুলো আমাদের ফলদায়ক হয়েছে। এভাবে কিন্তু প্রযুক্তি কিন্তু আমাদের অনেক সহায়তা করবে, আমাদের দক্ষতা নিশ্চিত করবে, আমাদের সেবার মান বৃদ্ধি করবে। সেই লক্ষ্যেও কিন্তু সরকার কাজ করছে। রোড সেফটি একটা প্রোগ্রামও সরকার হাতে রয়েছে, ক্রমান্বয়ে আমরা সেই দিকে যাচ্ছি। সড়কের যেমন উন্নয়ন হচ্ছে, সেমনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সড়কের নিরাপত্তা নিশ্চিত করবে সরকারের কিন্তু ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমরা সেই পরিকল্পনা সেই আমরা কিন্তু সামনে এগোচ্ছি। ডক্টর হাদিউজ্জামান, এই যে পরিবহন সেক্টরের পরিবহন মালিকদের আমাদের আপনার জানা আছে 2018 সালে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তারপরে তো একটা আইন হয়েছিল, সেই আইনটা বিভিন্ন মহল থেকে প্রশংসিত হলো, কিন্তু আইনটি কার্যকর পুরোপুরিভাবে হওয়ার আগে এটি নানান রকমের কাটছাট করে সংশোধন করা হচ্ছে। এটির কারণ কি? এটি কি আমাদের মানে কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী বা সরকারের দুর্বলতার কোথাও জায়গা আছে দেখেন? না, আমরা কিন্তু অতীতে দেখেছি অনেক ক্ষেত্রেই কিন্তু এই বাস মালিকদের কাছে সরকারও অসহায়, দুর্বল হয়ে পড়ে। এই যে আপনি আইনের কথা বলছেন, আমি আইনটার সাথে মানে একেবারে শুরু থেকে পরিবর্তনগুলি খুব কাছ থেকে আমি পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয় এখন এটা এক পক্ষকে অনেকটা সড়ক দুর্ঘটনায় বাঁচানোর জন্য, শাস্তি থেকে বাঁচানোর জন্য অনেকটা সমঝোতার দলিল হয়ে গেছে। কারণ আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ধারায় যেভাবে শাস্তি এবং জেল জরিমানা থেকে শুরু করে দোষসূচক পয়েন্ট যেটা বলছি আমি, যেভাবে আসলে এটা কমিয়ে দেওয়া হয়েছে, এটা মূল স্পিড থেকে আসলে আমরা সরে গেছি। তো আসলে কেন আমরা পারছি না, আমি যেভাবে দেখি যে আসলে আমাদের এই পরিবহন সেক্টরের রোগটা আসলে রাজনৈতিক। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, এটা সমাধান করতে হবে। এবং পরিবহন সেক্টরের আমরা যে একটা সবসময় বলি দুষ্টু চক্র, এই দুষ্টু চক্রর মধ্যে আসলে আপনি দেখেন আসলে যারা আইন তৈরি করছে তারাই অনেকেই পরিবহনের মালিক, তারাই সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলি কমিটিতে বসে আছে। তা এই যে একটা বিশাল দুষ্টু চক্র, এই দুষ্টু চক্রের কাছে আসলে আমরা সবাই অসহায় হয়ে পড়েছি। অনেকটা তাদেরকে আমি মনে করি যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়ে গেছে, যেমন খুশি তেমনভাবেই তারা আইনটাকে অনেকটা আমি বলবো চাপ দিয়েই যেভাবে পরিবর্তন করা হলো। তো আইন থাকতে হবে, আইনের প্রয়োগও থাকতে হবে, কিন্তু আইন যদি দুর্বল হয়ে পড়ে, যেভাবে আমাদের সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং এটা ঊর্ধ্বমুখী, কোনো সন্দেহ নাই। তথ্য তাই বলছে, আমাকে বিআরটি এর তথ্য আপনার জানুয়ারি থেকে এই মার্চ 3 মাসে 30% দুর্ঘটনা বেড়ে গেছে গত বছরের এই একই সময়ের যদি টাইম স্লটটা ধরি। স্বয়ং বিআরটি বলছে তাদের দুর্ঘটনা ঊর্ধ্বমুখী। এবং আপনি জেনে থাকবেন যে বিগত 2 বছরে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কিন্তু দুর্ঘটনায় 18 ধাপ অবনতি হয়েছে। এমনকি পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে 2 ধাপ ভালো অবস্থানে আছে। ভারতের অবস্থান ছিল বাংলাদেশের চেয়ে প্রায় 30 ধাপ নিচে, এখন ভারত বাংলাদেশের থেকে ভালো অবস্থানে চলে গেছে। তাদের একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ভাই যেটা বলছিল যে সুইডেনের কথা বলছিলেন, কানাডার কথা, উন্নত দেশ তো আছেই, কিন্তু আমি আসলে দেখছি যে আমাদের পরিবহন সেক্টরটা এই যেহেতু আমি বলছি যে আমাদের সড়ক অবকাঠামো হচ্ছে, কিন্তু আমি যেভাবে দেখি যে ভাইদেরকে কিন্তু যে দায়িত্বটা দেওয়া হচ্ছে
তার আগে মূলে যে কাজ করার বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না। যেমন বলা হচ্ছে যে, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে এবার বলা হয়েছিল ঈদের সময় আনফিট গাড়ি সড়কে নামতে দেওয়া হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি ঈদের আগে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলার যে ওয়ার্কশপগুলি আছে, বিভিন্ন কিন্তু আমরা টিভি থেকে শুরু গণমাধ্যমে দেখেছি, সেখানে লক্কর চক্কর বাসগুলিকে কসমেটিক লাগে যৌবনে ফেরানোর একটা চেষ্টা চালাচ্ছে, তুমুল চেষ্টা। তো আমার কথা হচ্ছে যে ওয়ার্কশপে গিয়েই কেন অভিযানটা চালানো হচ্ছে না, যাতে করে এই যানবাহনগুলি নামতেই না পারে। নামার পর যখন হাজার হাজার লক্ষ লক্ষ পরিবহন নেমে যাবে, ওনাদেরকে যদি বলা হয় যে খুঁজে খুঁজে বের করতে কোনটা আনফিট, কোনটা ড্রাইভিং লাইসেন্স নাই, এটা তো একটা মানে এটা তো বিজ্ঞানসম্মত একটা সড়কে বিষয় না। নামার পরে পুলিশ দেখতে পাচ্ছে, কিন্তু বিআরটি এর কাছে তো পুরো চিত্র আছে। অবশ্যই। বিআরটিআই তো মূল এই যে এত লক্ষ আমি তারাই সেটাই আমি বলার চেষ্টা করছি যে আপনি যদি শুরুতেই এই কাজটা করেন, তাহলে তো ওনাদেরকে বেগ পেতে হয় না যে মহাসড়কে নামার পর তারপরে আমাকে ধরতে হবে যে কোনটার ফিটনেস সনদ নাই, কোনটার চালকের ড্রাইভিং লাইসেন্স নাই। এমনকি আমি একটা জায়গায় যুক্ত করতে চাই যে গণপরিবহনের যে একটা সংকট তৈরি হয় এবং এটাকে জিম্মি করে ভাড়া নৈরাজ্য, অনেকে বলার চেষ্টা করে যে আমাদের ঢাকা থেকে এত মানুষ বের হয়, যে একটা সংকট তৈরি হয়, এটার বিকল্প খুঁজে পায় না। কিন্তু আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে। আপনি ইন্দোনেশিয়া জাকার্তা শহরে এবারও ঈদের সময় 2.5 কোটি মানুষ তাদের শহর ছেড়েছে। ওদের সরকার একটা কল্যাণমুখী রাষ্ট্রের, শুধু যদি আমি বলি যে আমি বাসের ছাদে উঠতে দেবো না, কাভার্ড ভ্যানের ছাদে উঠতে দেবো না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলতে হবে যে আমি গণপরিবহন হিসাবে বিকল্প দিচ্ছি, তখন আপনি কিন্তু ওটা এনফোর্স করতে পারবেন। জাকার্তা শহরে যে এবার যেটা করেছে, তারা বিভিন্ন তাদের সরকারি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানে যে বাসগুলি আছে, সেই বাসগুলি থেকে শুরু করে এমনকি তাদের যুদ্ধ জাহাজ নৌবাহিনীর, সেই যুদ্ধ জাহাজে ফ্রি জাকার্তার মানুষকে তুলে দিয়েছে, তারা বিভিন্ন দ্বীপে চলে গেছে। 2.5 কোটি মানুষ তাদের শহর ছেড়েছে। এমনকি ট্রেনের বিভিন্ন কোচ তারা মোটরসাইকেলের জন্য ফ্রি করে দিয়েছে, যে সড়কে যেন মোটরসাইকেল চলতে না হয়, তোমরা ফ্রি যাও ট্রেনে করে, যাতে করে দুর্ঘটনা কমে। সাবাল দেবার একটা ব্যবস্থাপনা আছে আছে, এটা সম্ভব, এটা সম্ভব। আমাদের এখানে আছে কিনা সেটি হলো না, আপনি যদি বলেন এই সুযোগ আছে, আমি কয়েকটা মিডিয়াতে বলেছি এবং সড়ক মহাসড়ক বিভাগের সচিব মহোদয় ওনার সামনেও আমি এই কথাটা বলেছি যে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি রাষ্ট্র সাহিত্য প্রতিষ্ঠান বা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু পরিবহন পুলে অসংখ্য বাস আছে। এই বাসগুলি কিন্তু আমরা নিয়মিত রক্ষণাবেক্ষণ করছি, এটা জনগণের অর্থেই কিনা এই বাসগুলি। এবং এই বাসগুলির চালক যারা আছে তারাও দক্ষ অভিজ্ঞ, কারণ চাকরি পেতে হলে কিন্তু আপনার সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ঈদের সময় কিন্তু 2-3 দিন এই চাপটা তৈরি হয়। এই চাপটাকে পুঁজি করেই আমাদের অসাধু ব্যবসায়ী তারা আনফিট গাড়ি আনফিট চালক নামায়। ওই সময় যদি আমরা এই বাসগুলিও যদি আমরা যোগান দিতে পারি, তাহলে কিন্তু একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারি। যেহেতু আপনি স্মার্ট বাংলাদেশ বলছেন, আমার ব্যবস্থাপনাটা যদি স্মার্ট না করি, আপনি কিন্তু এই মানুষগুলোকে থামাতে পারবেন না, তারা বাড়ি যাবে, যে কোনো বিকল্প বেছে নিয়ে তারা বাড়ি যাবে। ধন্যবাদ। আমরা আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আপনার কাছে আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। একটি অ্যাডিশনাল আইজি হাইওয়ে পুলিশের প্রধান, আপনার কাছে সবশেষে একটি বিষয় একটু জানতে চাই। সেটি হলো যে আমাদের সড়ক, মহাসড়ক, সড়ক, আঞ্চলিক সড়ক, এই সড়কগুলোতে বেশিরভাগ সড়কই এখন কিছু সড়ক ছাড়া যেগুলো সার্ভিস রোড আছে সেগুলো ছাড়া সব সড়কে 3 চাকার বিচিত্র নামের বিচিত্র যানবাহন চলে, যেটা মানে মানুষ চালানোর রিক্সা, সেটাতেও ব্যাটারি লাগিয়ে একটা গতি বাড়ানো হয়, যার সাথে ব্যালেন্স থাকে না। এই যানবাহনগুলো যাতে মূল সড়কে, মহাসড়কে না ওঠে, বন্ধ করে দেওয়া হয়, সেটা একদম উচ্চ আদালতের পর্যন্ত একটা নির্দেশনা ছিল। এই কাজটি কেন হচ্ছে না, বন্ধ কেন করা যাচ্ছে না, আপনাদের দৃষ্টিতে কোথায় সমস্যা? জি, আমরা ঠিকই বলেছেন যে এগুলো অত্যন্ত বিপজ্জনক। মহাসড়কে একই সাথে দ্রুতগতি যানের সাথে যদি তারা উঠে আসে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবং এটি সে কারণেই কিন্তু মহাসড়কে চলাচল নিষিদ্ধ। হাইকোর্টের নির্দেশনা আছে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশ এবং অন্য যারা আমরা সড়ক নিরাপত্তায় কাজ করি আমরা কাজ করছি। যেমন হাইওয়ে পুলিশ থেকে আমি গত বছর 66,000 এই ধরনের যানবাহনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা আটক করেছি, ধরেছি, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা যে নেওয়া হচ্ছে না তা না, কিন্তু এটা ঠিক, আপনার সাথে আমি একমত যে আমরা এটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণ করে এটা মহাসড়কের বাইরে রাখা, সেটি হয়তো সম্ভব হয়নি। সেটার পিছনে আপনি যেহেতু কারণ বলছেন, সেক্ষেত্রে আমি হয়তো কতগুলো সামাজিক এবং পারিপার্শ্বিক এবং বাস্তবতারগুলো কতগুলো কারণ আমরা কাজ করতে যেগুলো অনুভব করি, সেটা হয়তো আপনার সাথে শেয়ার করতে পারি। সেটি হলো যে এই ধরনের যানবাহন লক্ষ লক্ষ হয়েছে, এবং আমাদের গ্রামীণ যে অর্থনৈতিক অবকাঠামো, যেটা
হাট বাজার বন্দর এবং আমাদের সড়কগুলো কিন্তু গেছে কিন্তু বিভিন্ন জনপদের ভিতর দিয়ে। এই জনপদের পাশেই রয়েছে অসংখ্য হাট বাজার, অনেক স্কুল কলেজ, অনেক অনেক হাসপাতাল, অনেক শিল্প প্রতিষ্ঠানের কিন্তু রয়েছে। এবং এই মহাসড়কগুলোর পিছনে আমাদের সমালোচনা বলছেন এরা হাজার হাজার ফিডার রোড এসে যুক্ত হয়েছে। আমরা ফিডার রোডগুলোতে তাকে বলছি চলতে পারবে, মহাসড়কে আসতে পারবে না, কিন্তু তাদেরকে নানান কারণেই প্রয়োজন হয় এ পাশের থেকে পার হয়ে ওই পাশে যাওয়ার, বা আধা কিলোমিটার যেয়ে আবার আরেকটা ফিডার রোডে বা একটা প্যাসেঞ্জার নিয়ে আরেক পাশে যাওয়ার। তার পণ্যটা স্বল্প দূরত্ব, শর্ট ডিস্টেন্সে মানুষ 1-2 কিলোমিটার যেতে চায়, আর কোনো যানবাহনও নাই। নানান কারণে কিন্তু আমরা দেখি যে আমরা যতই এটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পারি নাই। সেই ক্ষেত্রে আমরা সবসময় একটু সাহায্য চাচ্ছি যে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সহ যে আমাদের যে কমিউনিটি সমাজ রয়েছে, তারা যদি একটি সামাজিক প্রতিরোধ অ্যাওয়ারনেস তৈরি করতো এবং আমাদের সহযোগী হতো, তাহলে আমাদের এই আইন প্রয়োগের পাশাপাশি আর এই ধরনের সহযোগিতা দুইটা মিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু সেইখানে আমরা অনেক সময় কিন্তু সেই সহযোগিতা দেখি না। যেমন কোথাও কোথাও যখন আমরা এদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নিয়ে যায় আইনগত ব্যবস্থা, তখন কিন্তু দেখি যে যেমন যারা এটা চালাচ্ছে, যারা এর যাত্রী হয়েছে এবং যারা স্থানীয় নেতৃবর্গ আছে, তারা সবাই দেখা যায় যে থ্রি হুইলারের পক্ষেই অবস্থান নিয়েছেন, বরং আমরা আইন প্রয়োগটাই তখন কঠিন হয়ে যায়। এরকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, সেখানে জনগণের আমাদের সহযোগী দরকার। আরেকটি বিষয় হলো যে আপনার আমাদের সরকার কিন্তু সঠিক পথে আছে। দেখছেন যে ক্রমান্বয়ে কিন্তু এই মহাসড়কগুলো ডেডিকেটেড সার্ভিস লেন সহ 6 লেন 4 লেন এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে, এবং যেখানে আমরা করতে পেরেছি সেখানে কিন্তু 3 হুইলার নিয়ে আর সমস্যা নেই, এই ধরনের সমস্যা নেই। কিন্তু যেখানে এখনো হয়নি, নির্মাণ কাজ চলছে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা আছে। অদূর ভবিষ্যতে আশা করি যে আমাদের সড়ক উন্নয়নের প্রধান প্রধান আর্টারিগুলো যখন, মহাসড়কগুলো যখন ডেডিকেটেড সার্ভিস লেন সহ হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্যাটি তেমন থাকবে না। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন খান। হাদুজ্জামান, শেষ করবে একেবারে শেষ 2-3 মিনিটে যদি বলেন যে এই যে দুঃখিত একটু 1 মিনিট ওনার কাছ থেকে একটু সময় নিই। সেটা হলো যে তারপরেও আমাদের বিদ্যমান এখনকার বাস্তবতায় আমাদের সড়ক অবকাঠামো যা আছে, আমাদের ড্রাইভার, শ্রমিক, আমরা সবাই মিলে যে আইন প্রয়োগের যে কাজ করছি, আমাদের সড়কের একটা নিরাপত্তা এবং শৃঙ্খলা দরকার, যাতে আমাদের এই ধরনের দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারি। সেই ক্ষেত্রে নিয়ামক যাদের, তাদের প্রতি একটা আহ্বান জানাতে চাই, আমাদের ড্রাইভার ভাইয়েরা, আমাদের চালক ভাইয়েরা, আমাদের বিদ্যমান বাস্তবতায়, সড়কের বিদ্যমান বাস্তবতায় কিন্তু আপনাকে সেইভাবে যানবাহন চালাতে হবে। যেখানে হাট বাজার আছে সেভাবে চালাতে হবে। আমরা জানি যে কোনো কোনো সড়কে হয়তো 3 হুইলার থাকবে বা অন্য কোনো যানবাহন ঢুকে পড়বে বা রিক্সা একটি পার হয়ে ঢুকে পড়বে, তাহলে আমাকে তো সেই প্রস্তুতিটা, সেই ইয়েটা মাথায় রেখেই যদি আমি চালাই। আমি যদি চিন্তা করি যে না, আমি উন্নত দেশের কোনো একটি মহাসড়কে গাড়ি চালাচ্ছি যেখানে আমার আর কোনো সড়ক নেই, অন্য কোনো যানবাহন নেই, এই মানসিকতা নিয়ে তো আমার দেশের বাস্তবতা নয়। সুতরাং আমার দেশের বাস্তবতায় আপনাকে একটা সংবেদনশীল মন নিয়ে এবং সেইভাবে আপনি সতর্কতার সাথে ট্রাফিক রুলগুলো মেনে যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে সেইভাবে যদি গাড়ি চালান, তাহলে কিন্তু এই বিদ্যমান ব্যবস্থায় আমরা অনেক সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সক্ষম হব। অনেক ধন্যবাদ। শুধু দুর্ঘটনা নয়, শৃঙ্খলাও একটা বড় বিষয়। শৃঙ্খলাটা ফেরানোর জন্য দক্ষতা, প্রশিক্ষণ, এটি একটু বড় বিষয়। কিন্তু আমাদের শুধু হাইওয়ের আলোচনায় ছিল, আমরা শহরের ভিতরেও কিন্তু আমরা এই শৃঙ্খলাটা আনতে চালকদের প্রশিক্ষণ বা এনফোর্সমেন্ট এজেন্সিস যারা বিআরটিএ থেকে শুরু করে সাধারণ পুলিশ এবং সাধারণ মানুষের অ্যাওয়ারনেস, এই ক্ষেত্রে মানে কি করণীয়, আমরা কি করতে পারি? ছোট্ট করে যদি মিনিট 2-1 সময় হয়। আমি বলবো যে আসলে আমাদের চালক, বিশেষ করে চালক ভাইদেরকে দেখেন, এখন প্রযুক্তি যেহেতু অনেক এগিয়ে গেছে, বাসগুলিতে বিশেষ করে এখন কিন্তু ইনফ্রারেড ক্যামেরা বসানোর একটা সময়ের দাবি। চালক, বিশেষ করে আপনি শহরের কথাও যেহেতু তুলেন, আমরা তো জানি ঈদের সময় অনেক চালক আছে 36 ঘন্টা 48 ঘন্টা স্টিয়ারিং বসে থাকছে। এটা আমরা অনেক সময় বলি জিন ড্রাইভার, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। তো এই চালকগুলোকে আসলে আপনি যদি, আমি ইনফ্রারেড ক্যামেরার কথা বললাম, তার চোখের মুভমেন্ট, ফেস মুভমেন্ট দেখে কিন্তু তাকে সতর্ক করার সুযোগ আছে। তো এই কাজটা কিন্তু করতে হবে। আমি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমার ম্যানেজমেন্টটা স্মার্ট করতে হবে, চালককে কীভাবে সজাগ রাখা যায়। এবং এখন কিন্তু আপনার বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলিতে সেখানে কিন্তু আগে থেকেই
সিগন্যাল আসা সম্ভব যে তুমি না, একটা- চালকদের জন্য বিশ্রামাগার করার কথা তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আপনার সেটি হয়নি। চারটার মধ্যে দুইটা অনেকটাই হয়ে গেছে। আপনি জানেন নিশ্চয়ই 4টা মহাসড়কের পাশে এটা হওয়ার কথা, সেটা এখনো পুরোপুরি আসলে বাস্তবায়িত হয়নি। তো আমি দেখছি যে আসলে আমাদের বিশেষ করে চালকদেরকে তাদেরকে স্মার্টলি ম্যানেজ করাটা এখন একটা বড় বিষয়। যেহেতু আপনি রাতারাতি ভাই যেটা বলছিল যে 22,000 কিলোমিটার মহাসড়ক, আমাদের এখন 800 কিলোমিটারের মতো হয়তো বা 4 লেন এবং সার্ভিস লেন আছে, এই 22,000 পর্যন্ত পৌঁছতে কিন্তু অনেক সময় লাগবে। ততদিন কিন্তু আমরা রক্তক্ষরণ দেখতে চাই না। তো আমার যা আছে, বিদ্যমান যা আছে সেটা নিয়ে আমার সর্বোচ্চ। সেখানে আমি বারবারই বলবো যে আনফিট বা ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, এখানে মানবিক হওয়ার আসলে কোনো সুযোগ নাই। আপনাকে এটাকে স্ক্র্যাপ করতে হবে এবং সেখানে বিকল্প পরিবহন সেটা দিতে হবে, বিকল্প ব্যবস্থাপনাও আছে। চালককে আপনি স্মার্ট করেন এবং প্রশিক্ষণ, বিশেষ করে আমরা এত বিনিয়োগ করছি, আমি মনে করি শুধু এটা সরকারের উপরে চাপালে হবে না। আমাদের বেসরকারি যারা ব্যবসা করছে, বাসের মালিক, তারাও তো ট্রেনিং ইনস্টিটিউট করে ভারী যানবাহনের যারা চালক আছে তাদেরকে ট্রেনিং দিতে পারে। সব কেন সরকারকে করতে হবে? শুধু ব্যবসায়িক না, এটা তো সেবা খাত, তারা কিন্তু সেবা খাত বলছে। তা সেবা দিতে গেলে চালক যদি আসলে দক্ষ অভিজ্ঞ না হয়, দুর্ঘটনা যে হবে এটা তো সেবা হবে না। এবং এটা আমি লাস্টে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি যে আসলে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় সব জিনিসকে দুর্ঘটনা বলছি, কিন্তু আসলে ইউনাইটেড নেশন এখন এগুলোকে দুর্ঘটনা বলে না, ক্র্যাশ বলছে। আপনি যখনই দুর্ঘটনা বলবেন এটা অনেকটা অ্যাক্ট অফ গড হয়ে যায়, যে এটা আসলে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। যখন ক্র্যাশ বলবেন এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আসলে আমরা যেটা দেখছি অনেকটা কিন্তু ক্র্যাশ, ফিটনেস থাকছে না, চালকের ড্রাইভিং লাইসেন্স থাকছে, এটা কিন্তু আসলে দুর্ঘটনা বলাটাও আসলে উপযুক্ত শব্দ হচ্ছে কিনা সেটা ভাবতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান এবং শাহাবুদ্দিন খান, আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আমরা আশা করি যে স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট ব্যবস্থাপনা, স্মার্ট পরিবহন এবং স্মার্ট চালক হবে এবং এই সংশ্লিষ্ট সকলের সচেতনতায় সড়কে শৃঙ্খলা ফিরবে, রক্তক্ষরণও কমবে, দুর্ঘটনা প্রাণহানি সব কমবে, সেই প্রত্যাশায় রাখছি। আলোচনায় এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী শনিবার আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, শুভরাত্রি।